এই ইন্ট্রোডাকশন দাও। স্যার, আমার নাম শান্তনু দাস। আমার বাড়ি নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত শিমুরালী গ্রামে। আমি 2013 সালে চাকদাহ রামলাল একাডেমি থেকে মাধ্যমিক পাশ করি এবং 2015 সালে ওই একই বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং 2016 সালে আমি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন কলেজে ভর্তি হই এবং 2020 সালে উত্তীর্ণ হই। আমার হবি ক্রিকেট খেলা এবং ক্রিকেট খেলা দেখা। ক্রিকেট খেলতে দেখতে ভালো লাগে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তুমি বলতে পারবে যে এবার মানে আইসিসি মেন ওয়ার্ল্ড কাপ যে 4টে টিম সেমিফাইনালে উঠেছে, কোন 4টে টিম? হুম। হ্যাঁ স্যার, 4টে টিমের মধ্যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া। আচ্ছা, ঠিক আছে। তোমার বাড়ি নদিয়া, তাই তো? হ্যাঁ স্যার। নদিয়া কত সালে নদিয়া জেলার আত্মপ্রকাশ ঘটে বলতে পারবে? সরি স্যার, এটা জানা নেই। আচ্ছা, ঠিক আছে। নদিয়া কোন নদীর তীরে অবস্থিত, নদিয়া জেলা বা কৃষ্ণনগরটা কোন স্যার, নদীর তীরে অবস্থিত? আহ, আমাদের নদিয়া জেলাটা ভাগীরথীর তীরে অবস্থিত এবং আমাদের যে নবদ্বীপ, হুম। তো সেখানে দুটো নদীর সংযোগস্থলে নবদ্বীপটা গঠিত, মানে তার পাশাপাশি পার্শ্ববর্তী কৃষ্ণনগর। তো নবদ্বীপ ভাগীরথী এবং জলঙ্গি দুটো নদীর সংযোগস্থলে অবস্থিত। তো ওর সংলগ্নই শহর হচ্ছে কৃষ্ণনগর। তো নদিয়া জেলায় কটা ইউনিভার্সিটি আছে বলো তো, বিশ্ববিদ্যালয়? স্যার, নদিয়া জেলায় আহ, একটা আছে ম্যাকআউট মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ওটা আছে হুম। হরিণঘাটা শহরে। এবং আর একটা আছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ স্যার। বিধানচন্দ্র হ্যাঁ সরি স্যার, ওইটাও আমি মিস করে গেছি। ইউনিভার্সিটিটা কি হ্যাঁ। তোমার আছে? হ্যাঁ স্যার, একটু কোশ্চেনটা একটু করলে ভালো হয়। বিধানচন্দ্র হ্যাঁ স্যার, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি বিশ্ববিদ্যালয় আছে তো? হ্যাঁ আছে। তুমি বলতে পারবে যে তোমার নদিয়া জেলায়, ঠিক আছে, হুম। আহ, নীল দর্পণ নাটকটি লেখা হয়েছিল নদিয়া জেলাকে নিয়ে, জানা হুম। আছে? আহ, নীল খুব দর্পণ একটা জানা নেই, তবে নীল দর্পণ ওই যে নীল বিদ্রোহের সমসাময়িক কিছু ঘটনা জানা আছে। আচ্ছা, নীল দর্পণ ঘটনাটা জানা নেই, তাই তো? না না। নদিয়া জেলায় জন্মগ্রহণ করেছিল এরকম কোন মনীষীর কয়েকটা নাম বলতে পারবে? হ্যাঁ স্যার, নদিয়া জেলার জন্মগ্রহণ করেছিলেন একজন বিখ্যাত, মানে মানে ব্যক্তিত্ব বলতে গেলে নবদ্বীপের কাছাকাছি যে মায়াপুর আছে, তো সেখানে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু, হুম। যিনি আমাদের যে ভক্তি আন্দোলন সেটাকে ছড়িয়ে দিয়েছিলেন সারা আহ, ভারতে। এবং এছাড়া আমরা তো জানি যে ঈশ্বরগুপ্ত বলে একজন ছিলেন, যিনি মানে কবি কবি ছিলেন। হুম। ঈশ্বরগুপ্ত, তিনি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া এছাড়া এই মুহূর্তে স্যার এই দুজনেরই নাম আচ্ছা, মনে ঠিক পড়ছে। আছে। তোমার কি কি ভাবে পড়তে ভালো লাগে? স্যার, পড়তে ভালো লাগে সয়েল মেকানিক্স, কংক্রিট টেকনোলজি, সার্ভে। সার্ভে পড়তে ভালো লাগে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট অপশন কি দেবে? স্যার, ফার্স্টে দেবো কংক্রিট টেকনোলজি। ফার্স্ট অপশন সেকেন্ডে, ডিপার্টমেন্ট চয়েস সিট কি দেবে? আচ্ছা, ডিপার্টমেন্ট চয়েসে ফার্স্টে দেবো পিডব্লিউডি, হুম। সেকেন্ড অপশনে দেবো পিএইচই হুম। এবং থার্ড থার্ড অপশনে দেবো হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট। ইরিগেশন ওয়াটার ডাইরেক্টর, তাই তো? তোমার সার্ভে পড়তে ভালো লাগে, কংক্রিট হ্যাঁ। টেকনোলজি ভালো লাগে, হ্যাঁ, আর কি সয়েল ভালো ভাল লাগে? লাগে। স্ট্রেংথ অফ মেটেরিয়াল, সয়েল মেকানিক্স, হ্যাঁ স্যার ওটাও ভাল লাগে, প্লাস বিএমসিটাও ভাল লাগে। হাইওয়ে। হ্যাঁ স্যার, সবই ভাল লাগে, শুধু একটু মানে স্ট্রাকচারাল পার্টটা একটু মানে একটু আহ ওইগুলো বাদ দিয়ে আর বাদ বাকি সব সাবজেক্টই মোটামুটি ভাল লাগে। ঠিক আছে। তুমি তুমি সাপোজ পিডব্লিউডি ডিপার্টমেন্ট চাকরিটা পেলে,
আচ্ছা একটা এমার্জেন্সি ফ্লাড ড্যামেজ, মানে অ্যাকচুয়ালি এমার্জেন্সি রেন কাট হয়েছে কয়েকটা জায়গায়, ঠিক আছে? আচ্ছা। তুমি তাড়াতাড়ি সাইড ভিজিট করতে চলে গেছো। হুম। ভিজিট করতে গিয়ে দেখলে যে ওখানে তোমার ডিস্টেন্স মেজারমেন্ট করতে হবে। সাপোজ ধরো তোমার ডিস্টেন্স মেজারমেন্ট করতে হবে যে কত মিটার তোমার রেন কাট হয়েছে। কয়েকটা হুম। স্পটে, বেশ কয়েকটা স্পটে হয়েছে, ঠিক আছে? হুম। তোমার কাছে কোনো টেপ, চেন কিছু নেই, কোনো ইনস্ট্রুমেন্টই নেই। তো অ্যাপ্রক্সিমেট তুমি কিভাবে ডিসটেন্সটা মেজারমেন্ট করবে অ্যাজ ইঞ্জিনিয়ার? স্যার অ্যাপ্রক্সিমেট আমরা যে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ওইভাবে মাধ্যমে আমরা মেজারমেন্ট করতে পারি। যে মানে যেখানে আমরা মানে আমরা যে জায়গাটা আমরা ডিস্টেন্স ডাইরেক্টলি মেজার করতে পারছি না, তো সেখানটা মানে তার অপোজিট মানে দিকটা যদি কোনোভাবে কোনো পয়েন্ট লোকেট করে মানে কোনোভাবে মানে ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা সেটাকে মেজারমেন্ট করতে পারি, সিমিলার ট্রায়াঙ্গেলের যে কনসেপ্ট আছে সেইভাবে আমরা কিছু করতে পারি। এছাড়া এইটাই আপাতত করতে পারি স্যার। এটাই করতে পারো আর আর কিছু করতে পারো না? কোনো যদি ইনস্ট্রুমেন্ট যেহেতু তোমার না আমাদের থাকে, সাপোজ যেহেতু স্যার সিএফ আমরা টেপ। ফিজিক্যালি যেহেতু আমরা ফিজিক্যালি যেতে পারছি না, জায়গাটা পুরোপুরি মেজার করতে পারছি না, ফিজিক্যালি যেতে পারলে তো আমরা চেইন বা টেপ হুম। বা বিভিন্ন ইডিএম ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট এরকম বিভিন্ন যন্ত্রপাতির সাহায্য তুমি নিতে পারতাম ফিজিক্যালি যে। সাইডে গেছো কিন্তু তুমি কোনো ইনস্ট্রুমেন্ট নেই তোমার কাছে, হ্যাঁ স্যার। চেন টেপ নিয়ে তুমি যাওনি, সেক্ষেত্রে কি করবে? হ্যাঁ, সেক্ষেত্রে স্যার হতেই পারে তো সিমিলার তোমার ভুল হয়ে গেছে নিয়ে যেতে, ওই মুহূর্তে তোমার সিমিলার চেষ্টা ছিল। ট্রায়াঙ্গেল সেক্ষেত্রে সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট আমরা ইউজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো প্রিন্সিপাল অফ সার্ভেইংটা কি? স্যার প্রিন্সিপাল অফ সার্ভেইং হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট, হুম। আর 2 নাম্বার হচ্ছে টু লোকেট এ নিউ স্টেশন বাই অ্যাট লিস্ট 2 মেজারমেন্ট। সেই মেজারমেন্টটা অ্যাঙ্গুলার হতে পারে বা লিনিয়ার হতে পারে। তুমি বলতে পারবে তোমার ওই সার্ভেইং আর লেভেলিং এর মধ্যে পার্থক্য? হ্যাঁ স্যার পারবো। বলো। সার্ভেইং হচ্ছে যে হরাইজন্টাল ডিস্টেন্স মেজারমেন্ট, সার্ভেইং সার্ভেইং এর মাধ্যমে হরাইজন্টাল ডিস্টেন্স মেজারমেন্ট করা হয়, এবং লেভেলিং এর মাধ্যমে ভার্টিক্যাল ডিস্টেন্স মেজার করা হয়। আচ্ছা, ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল তো পড়েছো, হ্যাঁ জিনিসটা কি? স্যার, ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল হচ্ছে যে মানে যে ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেল গুলো মানে 30 ডিগ্রি থেকে বেশি হুম। আবার 120 ডিগ্রি থেকে কম, হুম। সেই ট্রায়াঙ্গেলটাকে ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল বলা হয়। ইল কন্ডিশন ট্রায়াঙ্গেল হলো কি তাহলে? ইল কন্ডিশনটা পড়েছো নিশ্চয়ই। ইল কন্ডিশন হুম। স্যার এটা আমার মনে হয় যে যেটা 30 ডিগ্রি থেকে কম আর 120 ডিগ্রি থেকে বেশি যে সমস্ত ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেল গুলো হয় সেটাকে বলা হয়। আচ্ছা, তো রিকগনিশন সার্ভে পড়েছো, মানে কখন করবে তুমি? হ্যাঁ স্যার, রিকগনিশন সার্ভে করা হয় কোনো একটা জায়গার যে মানে মেন সার্ভে বা প্রিলিমিনারি সার্ভে করার আগে ওই জায়গাটাকে একটা একবার যে মানে পুরো জায়গাটার যে সার্ভে করা হয় হুম। মোটামুটি একটা, সেটাকেই বলে হচ্ছে রিকগনিশন সার্ভে। আচ্ছা, তুমি বলতে পারো যে তোমার প্লেন টেবিল সার্ভে মেথড গুলো কি কি? হ্যাঁ স্যার পারবো। বলো। প্লেন টেবিল সার্ভে সার্ভেতে 4টে মেথড আছে। হুম। ইন্টারসেকশন আছে, হুম। রেডিয়েশন আছে, হুম। ডিসেকশন আছে, হুম। আর একটা আছে আর আরেকটা স্যার খেয়াল করতে পারছি না এই মুহূর্তে। 4টে আছে টোটাল। ওরিয়েন্টেশন। ইন্টারসেকশন, ওরিয়েন্টেশন না ওরিয়েন্টেশন, ইন্টারসেকশন, ডিসেকশন, রেডিয়েশন। রেডিয়েশন। হ্যাঁ হ্যাঁ রেডিয়েশন, আর একটা ওরিয়েন্টেশন স্যার, এই আর একটা নাম আমি মনে করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি বলতে পারবে যে প্লেন টেবিল সার্ভে যদি করো সেক্ষেত্রে কি কি অ্যাক্সেসরিজ তোমার লাগতে পারে? হ্যাঁ স্যার, প্লেন টেবিল সার্ভের ক্ষেত্রে আমাদের একটা প্লেন টেবিল লাগবে, প্লেন টেবিল হুম। বোর্ড লাগবে, হুম। যেটার যেটার ডাইমেনশন হচ্ছে 760 mm বাই 600 mm। একটা ট্রাইপড স্ট্যান্ড লাগবে যেটার উপর আমরা বোর্ডটাকে প্লেস করব। হুম। এছাড়া আমাদের এলইডেড লাগবে, হুম। এলইডেড লাগবে আমাদের, পেন্সিল লাগবে,
তারপর একটা নর্থ একটা মানে কম্পাস লাগবে, যেটা নর্থ মেজার নর্থ ডিরেকশন ডিনোট করবে, সেটা লাগবে। হুম। আর আর আপাতত স্কেল লাগবে, একটা স্ট্রেট লাইন টানার জন্য স্কেল লাগবে। আর এলিডেড লাগবে। এর লাগবে। হ্যাঁ স্যার, এলিডেড লাগবে। আচ্ছা, তুমি হোল সার্কেল বিয়ারিং নাম শুনেছো? হ্যাঁ শুনেছি। তুমি বলো তো, হোল সার্কেল বিয়ারিং থেকে হুম তুমি কোয়াড্রান্টাল সিস্টেম বিয়ারিং মানে হুম কিউবি, ডাব্লিউসিবি হুম থেকে তুমি কিউবি তুমি কনভার্ট কিভাবে করবে? স্যার, যদি মানে 180 ডিগ্রির থেকে মানে 90 ডিগ্রির থেকে বেশি হয়, মানে কোনো অ্যাঙ্গেল যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, হুম। তাহলে সেটা নর্থ ইস্টে লোকেট করবে, মানে সেই যে মানে কোয়াড্রেন্টাল বিয়ারিং এ সেটা নর্থ ইস্টে হবে। হুম। আর যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হয়, সেটা কোয়াড্রেন্টাল বিয়ারিং এ সাউথ নর্থ ইস্ট ডিনোট করবে আগেরটা, আর এটা করবে সাউথ ইস্ট। আর যদি 90 ডিগ্রি এই 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে হয়, সেটা সাউথ ওয়েস্ট ডিনোট করবে। আর যদি 270 থেকে 360 ডিগ্রির মধ্যে হয়, তবে সেটা নর্থ ওয়েস্ট ডিনোট করবে। আর যদি তুমি কোয়াড্রান্টাল বিয়ারিং থেকে হোল সার্কেল বিয়ারিং তুমি যদি কনভার্ট করো, সেক্ষেত্রে কি করে করবে? হ্যাঁ স্যার, কোয়াড্রেন্টাল বিয়ারিং থেকে তখন আমাকে দেখতে হবে যে যদি নর্থ, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যদি নর্থ 30 ডিগ্রি ইস্ট থাকে, হুম। তো যেহেতু আমরা এটা নর্থ ইস্টে আছে, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, হুম। সেহেতু এটা একদম 30 ডিগ্রি হবে, মানে অ্যাঙ্গেলটা হোল সার্কেল বিয়ারিং এ 30 ডিগ্রি হবে। এবার যদি এটা নর্থ 30 ডিগ্রি ওয়েস্ট হয়, তাহলে সেটাকে আমরা 360 - 30 করবো, তাহলে 330 ডিগ্রি হোল সার্কেল, এই সরি, 360 - 30, তাহলে 330 ডিগ্রি অ্যাঙ্গেল মানে বিয়ারিং, ওইটা হোল সার্কেল বিয়ারিং এ হবে। ওটা হোল সার্কেল বিয়ারিং হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে এটা বলো যে নর্মাল একটা জিনিস, সাপোজ তোমার একটা প্রপ ক্যান্টিলিভার বিম, ঠিক আছে? প্রপ হুম ক্যান্টিলিভার বিম অন এন্ড ফিক্সড, হুম ঠিক আছে? হুম তোমার এই যে ফিক্স সাপোর্ট থ্রু এই যে স্প্যানটা এল, হুম থ্রু আউট তোমার ইউডিএল আছে। হ্যাঁ, আচ্ছা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড তোমার আছে ডাব্লু কিলোমিটার পার আচ্ছা মিটার, ঠিক আছে? আচ্ছা ইন দিস কেসে প্রপ ক্যান্টিলিভার বিম উইথ ইউডিএল, ঠিক আছে, থাকে, তো বেন্ডিং মোমেন্ট যে ডায়াগ্রামটা তার হবে, হুম প্রপ ক্যান্টিলিভার বিম উইথ ইউডিএল, ঠিক আছে, আচ্ছা তার যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে সেটা কি শেপের হয়? প্যারাবোলা না স্যার, কিউবিক প্যারাবোলা? স্যার নর স্যার এটা কিউবিক প্যারাবোলা হবে। না, প্যারাবোলা হবে। স্যার একটু 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 টাইম নিচ্ছে স্যার। স্যার ইউভিএল এর ক্ষেত্রে কিউবিক প্যারাবোলা হয়, আর ইউডিএল এর ক্ষেত্রে প্যারাবোলা হয়। ইউএল প্যারাবোলা হবে। হ্যাঁ তুমি বলো তো যে এই বিশেষ করে ফিক্সড এন্ডে মোমেন্ট কত হবে, মোমেন্টের ভ্যালু কত হবে যদি ইউডিএলটা তোমার থাকে ডাব্লু কিলোমিটার পার মিটার? সরি স্যার, মনে করতে পারছি না। ঠিক আছে, তুমি এই যে তোমাকে সাপোর্টটা বললাম প্রপ ক্যান্টিলিভার উইথ ইউডিএল, হুম, এর যে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হয় হুম। সেটা কি শেপের হয়? স্যার এর যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম হবে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপে হবে। এই রেক্টেঙ্গুলার না ট্রায়াঙ্গুলার? না, ট্রায়াঙ্গুলার শেপে হবে। ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার শেপে হবে। এবার ওইটা যদি পয়েন্ট লোক থাকে, তাহলে সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার হয়, কিন্তু ইউডিএল থাকলে সেক্ষেত্রে এটা রেক্ট্যাঙ্গুলার হবে। রেক্টেঙ্গুলার ট্রায়াঙ্গুলার? স্যার সরি, ট্রায়াঙ্গুলার হবে, উল্টো বলছি, পয়েন্ট লোড থাকলে রেক্ট্যাঙ্গুলার হয়, আর ইউডিএল থাকলে ট্রায়াঙ্গুলার হয়। তুমি বলতে পারবে যে ডিফ্লেকশন, বিমের ডিফ্লেকশন তুমি বের করবে কি কি মেথড তুমি অ্যাপ্লাই করতে পারো? স্যার ডিফ্লেকশন বের করার জন্য আহ, আমরা মোমেন্ট এরিয়া মেথড কাজে লাগাতে পারি। হুম। এছাড়া আরো অনেক মেথড আছে, যেমন মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড আছে, তারপর কানিজ মেথড আছে, তারপর ক্যাস্টিলিয়াগনোস থিওরেম আছে, তারপর
ডবল ইন্টিগ্রাল মেথড পড়েছো? হ্যাঁ 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 হ্যাঁ, নাম শুনেছি, হ্যাঁ স্যার। এই মুহূর্তে পুরো প্রসেসটা আমার জানা নেই, হ্যাঁ নাম শুনেছি। হ্যাঁ স্যার, পড়েছি। আর কি সাবজেক্ট পড়ে এসছো বলো? স্যার আর বিএমসি টা পড়ে এসেছি, কংক্রিট টেকনোলজি পড়ে এসেছি, সয়েলটা পড়েছি। বিএফসি, কংক্রিট টেকনোলজি, সয়েল, তাই তো? হ্যাঁ তুমি বলো তো সিমেন্টের কি কি টেস্ট করা হয়? স্যার, সিমেন্টে আমরা মানে লা স্যাটেলিয়ার ফ্লাক্স আছে, ওইটার মাধ্যমে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করি হুম। সিমেন্টের। এছাড়া আমরা যে কনসিস্টেন্সি, মানে এইটা আমরা টেস্ট করি, যে ভাইকার্ট অ্যাপারেটাস আছে সেটার মাধ্যমে কনসিস্টেন্সি হুম। টেস্ট করি। এছাড়া আমাদের যে মানে এর যে সাউন্ডনেস, মানে সিমেন্টটা যদি আনসাউন্ড হয়, মানে সেটা মানে সাউন্ড না আনসাউন্ড সেটা মাপার জন্য আমরা অটোক্লেভ আর হচ্ছে স্যার একটু টাইম নিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি ছাড়ো, তুমি আমাকে বলো যে তুমি পিপিসি সিমেন্ট, ওপিসি সিমেন্টের নাম শুনেছো? হ্যাঁ স্যার। তুমি একটা রিজিড পেমেন্ট যখন করবে তখন কি সিমেন্ট ইউজ করবে, পিপিসি না ওপিসি? স্যার যখন ডিজিট পেভমেন্ট ইউজ করবো, তাই তো? তো স্যার তখন আমরা পিপিসি টা ইউজ করব। পিপিসি ইউজ করবে। হ্যাঁ, কারণ পিপিসি টা মানে কারণ আহ, আমরা জানি যে পিপিসির ক্ষেত্রে আমরা আমাদের যে মানে মানে যে স্ল্যাগ পিপিসির যে মানে খরচাটা কম হবে, হুম। যেহেতু এর সঙ্গে স্ল্যাগ মেশানো থাকে। হুম। মানে আমাদের ফাইনাল মানে ফাইনাল যে স্ট্রেংথটা সেম থাকলেও এর ইনিশিয়াল পিপিসি তে ইনিশিয়াল স্ট্রেংথটা একটু কিছুটা কম হয়। হুম। আর এর মধ্যে যেহেতু পিপিসি তে আমরা পাজলনা ম্যাটেরিয়াল থাকে, তো সেহেতু এর মানে ইনিশিয়াল কস্টটাও কম হবে। এই হুম। জন্য আমরা পিপিসিটাকে ইউজ করব, যেহেতু ফাইনাল স্ট্রেংথে কোনো মানে পরিবর্তন হয় না। ইনিশিয়াল স্ট্রেংথটা একটু কম থাকলে ফাইনালটা যেহেতু মানে চেঞ্জ হয় না, সেহেতু আমরা পিপি মানে কস্ট কাটিং এর জন্য আমরা পিপিসিটা ইউজ করব। তুমি সয়েল মেকানিক্স ভালো লাগে বলে, সয়েল সয়েলে তোমার কি কি টেস্ট তুমি ল্যাবরেটরিতে কলেজে করেছো? স্যার সয়েলে আমরা ওয়াটার কন্টেন্ট মেজারমেন্ট টেস্ট করেছি, যে ওখানে আমাদের ছিল হচ্ছে ওভেন ড্রাইং মেথড ছিল। তারপর আচ্ছা, ওভেন সয়েলের ড্রাই যে, মেথড ছাড়া আর কোন মেথডে ওয়াটার কন্টেন্ট বের করা যায় জানা আছে? হ্যাঁ স্যার জানা আছে। বলো। ওভেন ড্রাইং মেথড ছাড়া মানে অ্যালকোহল মেথড আছে, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড মেথড আছে, আর টরশন ব্যালেন্স মেথড আছে। আর এই কটাই আপাতত মনে পড়ছে, আর আরো আছে স্যার। আচ্ছা তুমি বলো তো এই কটাই। পিকনোমিটার দিয়ে তুমি হুম। ওয়াটার কন্টেন্ট বের করবে না স্পেসিফিক গ্র্যাভিটি বের করবে? স্যার পিকনোমিটার দিয়ে আমরা কোহেশনলেস সয়েলের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা বের করতে পারি। এছাড়া পিকনোমিটার দিয়ে আমরা ওয়াটার কন্টেন্টটাও মেজার করতে পারি। দুটো বের করা যায় তাই তো? হ্যাঁ, দুটোই বের করা যাবে। স্যার ড্রাই ডেনসিটি তুমি কি করে বের করবে? স্যার ড্রাই ডেনসিটি বের করার জন্য আমাদের মানে প্রক্টর টেস্টটা করতে হবে, যে মানে প্রক্টর টেস্টের মাধ্যমে আমরা ড্রাই ডেনসিটি মেজার করতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এ ল্যাব টেস্ট করেছো, মানে ট্রান্সপোর্টেশন ল্যাব করেছো কলেজে? হ্যাঁ করেছি স্যার। তুমি এগ্রিগেট ইম্প্যাক্ট টেস্ট, হ্যাঁ, হ্যাঁ। হুম। এআইভি টেস্ট করেছো? হ্যাঁ করেছি স্যার। তুমি আমাকে বলো তো যে এআইভি টেস্টে অ্যাজ পার কোন কোড অনুযায়ী করা হয়, কোডটার নাম বলতে পারবে? আইএস না স্যার, মনে পড়ছে না এই মুহূর্তে। 2386 পার্ট 4, তাই তো? আচ্ছা, 238, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। তুমি আমাকে বলো যে তুমি যখন এআইভি টেস্ট করবে সাইডে গিয়ে, আচ্ছা। সাইডে হুম। ল্যাবরেটরিতে, তুমি আমাকে বলো যে কত মানে কত শিফট দিয়ে তোমার পাস করতে হয়, যে এগ্রিগেটটার কত দিয়ে রিটেন করতে হয়, কত শিফট দিয়ে পাস করাবে আর কত দিয়ে রিটেন করাবে? স্যার ওইটাকে মানে 10 মাইক্রোমিটার আর 12 মাইক্রোমিটার, মানে 10 মানে 10 দিয়ে মানে, মাইক্রোমিটার? হ্যাঁ মিউ এম, মানে হচ্ছে হ্যাঁ মাইক্রোমিটার এই মিউ। হ্যাঁ স্যার মাইক্রোমিটারই মনে হচ্ছে, 12 মাইক্রন মাইক্রন মাইক্রন। মাইক্রন? হ্যাঁ 10 আর 12 মাইক্রন, মানে এই মাইক্রন 10 আর দিয়ে, মিলিমিটার মধ্যে পার্থক্য কি?
স্যার মাইক্রন বলতে মানে 10⁻⁻6 মিটার, মানে মাইক্রোমিটার মানে 10⁻³ মিলিমিটার। সরি স্যার, একটু টাইম নিচ্ছি। মাইক্রোমিটার মানে হচ্ছে 10⁻⁻6 মিটার। মিলিমিটার আর মাইক্রোমিটার। মিলিমিটার, আচ্ছা। এবার মিলিমিটারকে আমরা যদি মিলিমিটার আর মাইক্রন যেটা বলে অ্যাকচুয়ালি। হ্যাঁ মাইক্রন, আচ্ছা হ্যাঁ স্যার, মিলিমিটারকে আমরা যদি 1000 দিয়ে ডিভাইড করি, মানে টেন টু দি পাওয়ার না মাইনাস ঠিক থ্রি আছে, তুমি বলো যে কত মিলিমিটার সিপ দিয়ে তুমি পাস করাবে, কত মিলিমিটার সিপ দিয়ে তুমি রিটার্ন করাবে, যে স্যাম্পলটা তুমি স্যার। নিবে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে আমরা 12 মাইক্রোমিটার সিপ দিয়ে আমরা পাস করাবো, এবং 10 মাইক্রোমিটার সিপে আমরা ওটাকে রিটেন করব। মাইক্রোমিটার হ্যাঁ মানে মাইক্রন। না মিলিমিটার? না স্যার, তুমি ওইটা তুমি মাইক্রন। তুমি এগ্রিগেটে তুমি নর্মালি ভাবো না, নর্মাল প্র্যাকটিক্যালি ভাবো তুমি। 12.5 এগ্রিগেটের সাইজ যদি তোমার 11.2 বা 10 হয়, তো সেক্ষেত্রে তোমার পাস করবে। মাইক্রোন সবই তো তোমার ঢুকে যাবে, মাইক্রোন যদি তুমি বলো হ্যাঁ মিলিমিটার সাইজ তো ওটা না। স্যার, এই কনসেপ্টটা আমি ঠিক মানে আছে, তুমি আমাকে পড়েছিলাম, বলো এই যে একটু তুমি মানে মনে যখন করতে পারছি না। এআইবি টেস্ট করবে, যে তুমি হ্যামারটা ইউজ করবে, হুম। ঠিক আছে, হ্যামার হুম। ওয়েট কত হয়? স্যার হ্যামারটার স্যার ওয়েটটা মনে পড়ছে না, তবে যে মানে যে হারে প্রেসারটা অ্যাপ্লাই করা হয় সেই প্রেসারটা মনে পড়ছে 14 টন পার মিটার স্কয়ার। 14 টন পার মিটার স্কোয়ার? ওটা ওটা তো তোমার ক্রাসিং স্ট্রেন্থ টেস্টের কথা বলছো তুমি, ওটা তো ক্রাসিং স্ট্রেন্থ তোমার টেস্টিং মেশিনে করা হয়। ওটা বলছি না, এআইভি যেটা তোমার ফ্রি ফল করা আচ্ছা। হয়, হ্যামারটাকে তোমার ধরে 15 বার ফল হুম হুম। করা হয়। হুম? আচ্ছা আচ্ছা। যে নিচে তুমি বিভিন্ন যে তুমি সাপোজ এতে হ্যাঁ বিভিন্ন 3টে লেয়ারে তুমি এগ্রিগেটটাকে প্লেস হ্যাঁ হ্যাঁ করালে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 তারপর তোমার যেটা হয় ফ্রি ফল হবে, তাই না? হ্যাঁ, কি ফল হয়? তোমার ফ্রি ফল হয়। এবার ফ্রি ফল তোমার যে হ্যামারটা থাকে তার ওয়েটও 13.5 থেকে 14 কেজি থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 13 থেকে 14 কেজি। হ্যাঁ, এবার এখানে আবার যে সিলিন্ডার কাপ তুমি ইউজ করবে, সেই সিলিন্ডার হুম। কাপে তোমার 3টে লেয়ারে স্টোন করে সাজানো হয়। 3টে লেয়ারে, হ্যাঁ, দিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে লেয়ারকে 25 আমরা। ব্লো হ্যাঁ। তুমি দিয়ে করবে। এবার কোন এগ্রিগেটটাকে তুমি করবে? যে এগ্রিগেটটা তুমি ড্রাই করছো, মানে আচ্ছা। অ্যাকচুয়ালি তুমি 12 12.5 আই শিপ দিয়ে তুমি পাসিং করছো, আর 10 হুম দিয়ে তুমি রিটেন করছো যে শিপটা। হুম হুম হুম। ওই এগ্রিগেটটা তুমি স্যাম্পলটা নিয়ে তুমি 100 থেকে 110 ডিগ্রি টেম্পারেচারে তুমি ওটাকে ওভেন ট্রাই করবে আচ্ছা 4 ঘন্টা। তারপরে আবার ঠান্ডা আচ্ছা। করে তারপরে তুমি ওটা সিলিন্ডারে তুমি 3টে লেয়ারে সাজাবে। হ্যাঁ। এবার পাথরটা যদি সরে না যায়, তার জন্য তার সাপোর্টিং থাকে, মানে হুম সিলিন্ডারটা যেন সরে না যায়। আর তুমি যে হ্যামারটা দিবে তার উপরে ওয়েটটা থাকে 13.5 থেকে 14 কেজি, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওটা কত হাইট থেকে হ্যামারটাকে ছাড়া হয় জানা আছে, ফ্রি ফল করা হয়? স্যার ওই টেস্টটা ঠিক পড়া হয়নি, আমি জেনে আচ্ছা ঠিক নেওয়ার আছে, চেষ্টা তুমি করবো। এআইবি ভ্যালু কত হতে লাগে, মানে সেক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম ভ্যালু কত হলে তুমি সেটা রোড পারপাস ইউজ করতে পারবে সেই এগ্রিগেটটাকে? স্যার এআইবি ভ্যালু নর্মালি মানে আমরা দেখি যে 30 থেকে 40-এর মধ্যে আমাদের লাই করা উচিত, তার বেশি এআইবি ভ্যালুটা হওয়া উচিত না। মানে এআইবি ভ্যালুটা যত কম হবে তত আমাদের ম্যাটেরিয়ালটা তিরিশ মানে থেকে চল্লিশ আরো। না, ম্যাক্সিমাম হ্যাঁ 30 হতে পারবে। স্যার, ওই এবার বিভিন্ন লেয়ারের জন্য যেমন সাবগ্রেড সাববেস, এবার এইগুলোর জন্য আলাদা আলাদা ভ্যালুটা আছে। তো আমাদের নর্মালি মানে ম্যাক্সিমাম যে ভ্যালুটা হয় 40, মানে ওর বেশি কখনো হওয়া উচিত না। 40 এবার 40 বলে তুমি কোথায় পড়েছো 40 ম্যাক্সিমাম? এআইবি তুমি পাকুড় ভ্যারাইটি স্টোনে করলে তো 10 থেকে 12 রেজাল্ট পাবে তুমি। ম্যাক্সিমাম তুমি রোড কনস্ট্রাকশন করতে গেলে ডাব্লিউবিএম ম্যাক্সিমাম 30 পর্যন্ত লিমিটেশন। আর যদি সাপোজ তুমি ডিবিএম করো 27%, আর যদি বিটুমিনাস কংক্রিট করো সেক্ষেত্রে 24% ম্যাক্সিমাম। তার বেশি এআইভি ভ্যালু আচ্ছা হলে তো সেটা সেই আচ্ছা, এগ্রিগেটটাকে ইউজ করতে মানে পারবে না। বেশিটা হয় না। হ্যাঁ হ্যাঁ। যত কম হবে এই- এআইভি ভ্যালু তত বেশি স্ট্রং হ্যাঁ, এগ্রিগেট। স্ট্রং হবে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো যে তুমি আইআরসির নাম শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ। বলো তো আইআরসির ফাংশনটা কি? স্যার ইন্ডিয়ান আইআরসির
পুরো কথা হচ্ছে ইন্ডিয়ান রোড কংগ্রেস। হুম তো এর প্রধান কাজ হলো মানে আমাদের যে রোডের যে বিভিন্ন মানে কিভাবে মানে আমাদের যে আমাদের আইআরসি মেইনলি ফর্ম করা হয়েছিল যে বিভিন্ন দেশের যে বিভিন্ন রোড গুলো সেগুলো সার্ভে করে কোনটার কি ইম্পর্টেন্স সেইগুলো মানে আচ্ছা অনুযায়ী। ঠিক আছে, তুমি আমাকে বলো যে ট্রানজিশন কার নাম শুনেছো? হ্যাঁ, ট্রানজিশন এটা কার্ভ। কখন দরকার পড়ে? ট্রানজিশন নেসেসারি কোথায়? নেসেসারি তুমি কোথায় কি স্যার, বলো? ট্রানজিশন কার্ভ মানে যখন একটা স্ট্রেট কার্ভ আর একটা মানে স্ট্রেট আর একটা সার্কুলার কার্ভ যখন মানে পরস্পর মানে ইন্টারসেক্ট করে, তো সেই জায়গাটাই আমরা যদি কোন মানে গাড়ি পাস করে, তো গাড়ির মানে সেক্ষেত্রে যে ড্রাইভারের ডিসকমফোর্ট হতে মানে যে গাড়ির প্যাসেঞ্জারদের ডিসকমফোর্ট হতে পারে, তো সেই কন্ডিশন থেকে বাঁচানোর জন্য আর যে রোডের যে মানে মানে ভিউটা মানে যে এস্থেটিক ভিউটা সুন্দর করার জন্য, তো সেক্ষেত্রে একটা মানে স্ট্রেট কার্ভ আর সার্কুলার কার্ভের মধ্যে একটা কার্ভ অ্যাড করা হয়, যেটার রেডিয়াস হচ্ছে মানে 0 থেকে ইনফিনিটি অব্দি রেডিয়াস হয়। তো সেইটা হচ্ছে ট্রানজিশন কার্ভ। এর মূল মানে ফাংশন হচ্ছে এই যে সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে ঠিকভাবে ডিস্ট্রিবিউশন মানে করা, যাতে আমাদের যে প্যাসেঞ্জার আছে তাদের ডিসকমফোর্ট না হয়, হুম। মানে ভেহিকলটা স্মুথলি মানে ওই জায়গা দিয়ে পাস করতে পারে, সেটাই হচ্ছে ট্রানজিশন কার্ভের মানে প্রধান উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এটা বলো যে তোমার সয়েল মেকানিক্সে তোমার পড়তে ভালো লাগে, অ্যাক্টিভিটি অফ ক্লে পড়েছো? হ্যাঁ স্যার, কি পড়েছিলাম। জিনিসটা কি? উম, স্যার মনে করতে পারছি না এই মুহূর্তে। সেনসিটিভিটি। সরি স্যার, এটা আচ্ছা, লিকুইড ইন্ডেক্সের ফর্মুলাটা বলো তো। স্যার লিকুইড ইন্ডেক্স। লিকুইডিটি ইন্ডেক্স। হ্যাঁ স্যার, লিকুইডিটি ইন্ডেক্স হচ্ছে, এবার স্যার একটু টাইম নিচ্ছি স্যার। লিকুইডিটি ইন্ডেক্স হচ্ছে ন্যাচারাল লিকুইডিটি ইন্ডেক্সকে আইএল দিয়ে ডিনোট করা হয়। হুম। তো এইটার ফর্মুলা হচ্ছে ডাব্লু ডাব্লু মাইনাস ডাব্লু এল বাই ডিভাইডেড বাই ডাব্লু স্যার ডাব্লু মাইনাস ডাব্লু এল বাই ডাব্লু সি মাইনাস ডাব্লু এল, যেখানে ডাব্লু ঠিক হচ্ছে বললে, ন্যাচারাল ওয়াট। ঠিক বললে। ন্যাচারাল কোয়ান্টিটি মানে প্লাস্টিক লিমিট পিএল, মানে পিএল ডাব্লুএল, তুমি যাই বলো। হ্যাঁ, ন্যাচারাল ওয়াটার কোয়ান্টিটি ডাব্লুএন মাইনাস পিএল বাই আইপি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একটু স্যার আমার মনে হচ্ছে কনসিস্টেন্সি ইন্ডেক্সটা হচ্ছে ডাব্লুসি না মানে ডাব্লুএল হবে বলো? স্যার আমার মনে হচ্ছে ডাব্লু মাইনাস কনসিস্টেন্সি ডাব্লু এল। ইন্ডেক্স আর লিকুইডিটি ইন্ডেক্সে গুলিয়ে ফেলছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু গুলিয়ে যাচ্ছে তুমি আমার। মনে স্যার রাখবে তো, কি করে মনে রাখবে ফর্মুলা গুলো? হ্যাঁ স্যার, এটা কোনটা আমার কি দিয়ে আমার স্টার্ট মনে হচ্ছে? হচ্ছে আমার লিকুইড। মনে হচ্ছে ডাব্লু মাইনাস ডাব্লু এল বাই ডাব্লু সি মাইনাস ডাব্লু এল। আমার মনে হচ্ছে এটা, আমি হয়তো ভুল হতে পারি, কিন্তু আমার এটা মনে হচ্ছে স্যার। তাই ওটা দেখে নিও ইন্টারভিউ পর কি আছে, যে আচ্ছা। কনসিস্টেন্সি ইন্ডেক্স আর লিকুইড ইন্ডেক্সে গুলিয়ে ফেলছো। আচ্ছা ঠিক আছে, যে হলো কোএফিসিয়েন্টস অফ কার্ভেচার, হুম হুম। কি জিনিসটা? এটা আচ্ছা ফর্মুলাটা বলো, আমার ফর্মুলাটা বলো তাহলে। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার স্যার এইটা হচ্ছে হুম ডি D30 স্কোয়ার ডিভাইডেড হুম। বাই D10 ইন্টু D60 D30 স্কোয়ার। বা ডিভাইডেড বাই D10 ইন্টু D60। D60, তাই তো? হ্যাঁ কোএফিসিয়েন্টস অফ কার্ভেচারের ভ্যালু কত থেকে কতর মধ্যে হতে লাগে তো জানা আছে? হ্যাঁ স্যার, কোএফিসিয়েন্ট অফ কার্ভেচারের ভ্যালু হচ্ছে মানে 1 থেকে 3-এর মধ্যে লাই করে। সয়েলটা কি টাইপের সয়েল হতে হবে? স্যার স্যার ইউনিফর্মলি গ্রেডেড সয়েল। ওয়েল গ্রেডেড সয়েল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আর তুমি কোএফিসিয়েন্টস অফ ইউনিফর্মিটি, ঠিক আছে, হুম। সিইউ, এর ফর্মুলাটা বলো। স্যার কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি হচ্ছে D60 D60 বাই D10। কোএফিসিয়েন্টস অফ ইউনিফর্মিটি স্যান্ডের হ্যাঁ ক্ষেত্রে কত হতে পারে?
স্যার স্যান্ডের ক্ষেত্রে এর ভ্যালু হচ্ছে মানে 6-এর থেকে বেশি হবে। হুম। আর হচ্ছে যে গ্রাভেলের ক্ষেত্রে এটার ভ্যালু হচ্ছে 4-এর থেকে বেশি হবে। গ্রাভেলের ক্ষেত্রে 4 এর থেকে বেশি হবে, স্যান্ডের ক্ষেত্রে 6 এর থেকে বেশি হবে। 6, হ্যাঁ হ্যাঁ।